কোনো রহস্য মঞ্চের আড়ালের সত্য আর সিনেমা নাটকের জনপ্রিয়তার উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাথ হাজির হয়েছি স্যান্ডিলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। কথা সাহিত্যিক মনি হায়দার রচিত উপন্যাস মোকাম সদরঘাট নিয়ে গত বুধবার বেঙ্গল বুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে বুক টক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা যাচ্ছে মোকাম সদরঘাট সাহিত্য থেকে সিনেমায় রূপ নিতে পারে। এই উপন্যাসকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান গুঞ্জন। সে সম্পর্কে বিস্তারিত থাকছে শুরুতেই। পুরান ঢাকার গলি, নদীর ঘাট আর মানুষের অনন্ত গল্প, এই সব চেনা দৃশ্যপটে জন্ম মনি হায়দারের উপন্যাস মোকাম সদরঘাটের। একটা বই নিয়ে এত স্বতঃস্ফূর্ত, এত প্রাণবন্ত এবং এত নিবিড় এবং গভীর আলোচনা হতে পারে, আজকে এটা অসাধারণভাবে প্রমাণিত হলো। সম্প্রতি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের জন্য ডক্টর আলাউদ্দিন আলা যাদের কর্ণফুলী উপন্যাসছে সেটা একটা নাট্যরূপ দিয়েছি, 5 পর্ব দিয়েছি। যদি এইটা হয় তাহলে এটা একটা কাজ চলতেছে এবং এটা একটা খুব অসাধারণ উপন্যাস। এটা 1964 সালে লিখেছিলেন এবং উপন্যাসটার বয়স, সুতরাং অনেক বয়স। ওই পরিস্থিতিকে মেনটেন করে লেখাটা খুব কঠিন। এখন যে ডিরেক্টরকে দিয়েছি যদি এটা মেনটেন করতে পারে, এবং ভাষাটা কিন্তু আবার চিটাগাংয়ের, এটা আর একটা ধরনের সমস্যা। তো উপন্যাসটা নাটকটা হচ্ছেও চিটাগাংয়ে, যদি চিটাগাংয়ের ভাষায় যদি এটা হয় তাহলে ভালো হবে। উপন্যাসের প্রেক্ষাপট রচিত হয়েছে আবির হাসান আর তারিন আক্তারের চরিত্রকে ঘিরে। তাদের দুজনেরই পথ এসে মিলিত হয়েছে ঢাকার সদরঘাটে। অজস্র যাত্রীদের পায়ের চিহ্ন ধরে হাঁটতে হাঁটতে প্রতিদিনের হাজার হাজার মানুষের পদযাত্রায় সামিল হয়েছে শিমুল আহসান আর মিলি মাহজাবিনের সেই মোকাম সদরঘাটে। সঙ্গে সংগ্রাম মুখর অজস্র চরিত্র, সবাই ছুটছে জীবনের সন্ধানে। নদীপথের জীবন ও জীবিকা, যাত্রী ও লঞ্চ সম্পর্কে বাংলা ভাষায় এক অনবদ্য উপন্যাস মোকাম সদরঘাট। বুকটক সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ। আজকের আয়োজন খুব ভালো হয়েছে। আয়োজন মানে কি, আমি তো প্রথম জানি না যে এটা এখানে এরকম একটা ঘটনা ঘটতেছে। এটা ঘটনার মতোই, প্রচুর লোকজন আসছে এবং তারা সব দেখি সত্য সত্য কথা বলে। এইটা আমার ভালো লেগেছে। মনি ভাইয়ের একটা সম্ভাবনা আছে প্রচণ্ড, কারণ ও পরিশ্রম করতে পারে আর ওর মেধা আছে, ওর ভেতরে ছবি আসে। পরিশ্রম করতে পারে, লেগে থাকতে পারে, ওর বোধের জায়গাটি পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা হলো মনি সম্পর্কে আমি এইটুকু বলতে পারি, হি ইজ এ ভেরি নাইস ম্যান। রফিকুর রশিদ, সরকার আব্দুল মান্নান, আশফাকুজ্জামান, আখি সিদ্দিকা সহ আরো অনেকে। ভালো নেই ঢাকাই সিনেমার সোনালী যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনেতা এখন লন্ডনে চিকিৎসাধীন, নিচ্ছেন রেডিওথেরাপি। গত 17 অক্টোবর দেয়া হয়েছে 12তম কেমো। বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ঢাকাই সিনেমার সোনালী যুগের সফল নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্র থেকে জানা যায় সপ্তাহে 5 দিন তাকে থেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। নভেম্বরের পর রেডিওথেরাপি শেষ হওয়ার 1 মাস পরেই তার শারীরিক অবস্থা বোঝা যাবে। আপাতত চিকিৎসা নিয়মিত চলছে, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। বর্তমানে লন্ডনের উইলিংটন হসপিটালে আর মেয়ের বাসাতেই নিবৃত্তে কাটছে তার দিনগুলো। 2-4 জন পরিচিত মানুষ দেখা করতে যান, তাদের সঙ্গে কথা বলেন। এর ফাঁকে কোরআন পাঠ করেই সময় পার করছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না এখনো ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন বিশেষ ভূমিকা। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই একে একে সামনে আসছে অভিনেতার হত্যায় জড়িত অভিযুক্ত অপরাধীদের নাম। সালমান শাহ হত্যা মামলাটি নতুন মোড় পেয়েছে 1997 সালের এক আসামির জবানবন্দিতে। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখন যেন দর্শক আমাকে মনে রাখে। 29 বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। গত 20 অক্টোবর সোমবার সকালেই রমনা থানা পুলিশ 11 জনকে আসামি করে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামে।
ইতিমধ্যে আসামিদের দেশ ত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ওখানে 11 জন আছে, কিন্তু পরবর্তীতে তদন্তে আরো অনেক এসে যাবে, অনেকের নাম ওখানে দেওয়া হয় নাই। তদন্ত শুরু হলে অনেক আসামি ধরাও পড়বে, তাদেরকে জিজ্ঞাসাবাদে আনা হবে এবং অনেক কিছুই হবে। আরো আরো বহু বহু আসবে, যে ফিল্মের লোকজন আসবে, তারপরে বাইরে আছে মোস্তাক আসবে, তারপরে সামিরার বাবাকে আনা হবে, আরো আমাদের মনোজ কুমার, যে সমস্ত এজেন্সি গুলো তদন্ত করেছেন তাদেরও কর্মকর্তাদের আনা হবে। তারা কেন এটা করলেন, কোন দিক কোন দৃষ্টিকোণ থেকে তারা আত্মহত্যা বললেন, আমাদের বুঝাতে হবে এটা। যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর খুমকুম। যেখানে পাবেন আলামত বা কোনো কিছু পেলে আপনারা সেটাকে ধরে এগিয়ে আনতে পারবেন। তাদেরকে আপনার আসামিকেও যদি কোথাও পান, আপনারা তাৎক্ষণিকভাবে লাইভ করে, এটা কিন্তু কোর্টের নির্দেশ আছে, ওয়ারেন্টের প্রয়োজন হবে না। যাদের নাম পেয়েছেন বা আপনারা অনুমান করছেন যে তাকে ধরলে কিছু পাওয়া যাবে, ধরে লাইভে আসবেন, আমাদের খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। আপনাদের সাহায্যে আমি যেন বিচারটা অতি শীঘ্র পাই, এবং প্রশাসনের প্রতিও আমার অনুরোধ রইল, আপনারা কারো প্রভাবে প্রভাবিত হবেন না, আল্লাহর প্রভাবে আপনারা প্রভাবিত থাকেন। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আপনাদের সাহায্য করবেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট 11 জন। ভক্তদের উদ্যোগে সবসময় চেষ্টা করা হয়েছে আন্দোলন করার, মানববন্ধন করার এবং মানে শুনানি চলাকালে আদালত চত্বরে উপস্থিত থাকার, যাতে এই মামলাটা হত্যা মামলায় রূপান্তর হয় এবং এই ঘটনার নেপথ্যে কি ঘটনা আছে এবং এই মানে হত্যার যেন বিচার হয়। 29 বছর কিন্তু পেরিয়ে গেছে, তো আমরা চাই না আরও 29 বছর যাক। মামলা যারা আসামি 1 থেকে 11 পর্যন্ত এবং অজ্ঞাতনামা আছে বেশ কিছু, তো আশা করব তাদের অবশ্যই গ্রেপ্তার হবে এবং সালমান শাহর মা তার জীবদ্দশায় যেন তার সন্তান হত্যার বিচার পায়। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। স্যান্ডেলিনা সবুজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। তরুণ নাট্যকার ও পরিচালক দীন মোহাম্মদ মন্টু বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন নাটক নো রিস্ক নো গেইন। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। এই নাটকটি হলো জুয়ার আসক্তি নিয়ে, বা আমরা হঠাৎ করে একটা জিনিস নিয়ে খুব ফ্যাসিনেটেড হয়ে যাই, এটার ভালো মন্দ দিকটা খেয়াল করি না, বা যেটা হয় আমাদের চিরচারিত লাইফে বা এভরিডে লাইফে। তো এটা নিয়ে, এটারই খারাপ দিক ভালো দিক নিয়ে বলা, মানে নাটকটার মূল কনসেপ্টটা হচ্ছে এটারই ভালো খারাপ বোথ সাইড। খুব ভালো লাগছে, মন্টু ভাই খুবই ফ্রেন্ডলি, আমাদের যে ডিরেক্টর, আর সবাই সেটা অনেক ভালো, খুব ভালো লাগছে। বাংলা নাটক বর্তমানে দর্শক ভালো দেখছে, দেশ বিদেশে আমাদের বাংলাদেশি নাটকের অনেক চাহিদা। বর্তমানে আমাদের অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করছে, নতুন নতুন শিল্পীরা কাজ করছে। আগের চেয়ে বর্তমানে আমাদের টেলিভিশনের নাটক, ওটিটি বা বিভিন্ন মাধ্যমে যেসব নাটকগুলো প্রচারিত হচ্ছে, খুবই ভালো নাটক। একটা মানুষ সারাদিন পরিশ্রম করে যাওয়ার পরে ঘরে ফিরে কি দেখতে চায়? একটু বিনোদন। সেরকম আমাদের দেশে কিছু ভালো ভালো বিনোদনমুখী নাটক হচ্ছে, যেটা দর্শকদের অনেক চাহিদা বেশি বাড়িয়ে দিচ্ছে দিন দিন। আমি যে নাটকটা কাজ করছি এটা হচ্ছে বিটিভির একটি সাপ্তাহিক নাটক। নাটকটার ডিরেকশন দিচ্ছেন আমাদের দীন মোহাম্মদ মিন্টু ভাই এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ মামুন ভাই। ম্যাক্সিমাম বলতে গেলে অনেকের সাথে আমার এবার প্রথমবার কাজ হচ্ছে, তো এদের সাথে কাজ করে খুব ভালো লাগতেছে। নতুন একটা টিম, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায়, তো সব দিক দিয়ে ভালোই লাগতেছে। স্বল্প বাজেটে ভালো নাটক উপহার দেওয়া বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ, কারণ এতে বাজেট সংকট, ভালো গল্পের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা দেখা দেয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নেমেছে নির্মাতা দীন মোহাম্মদ মন্টু। নির্মিত হচ্ছে সাপ্তাহিক নাটক নো রিস্ক নো গেইন। আমি বলবো যারা নতুন প্রজন্ম আসছে, কাজ করতেছে, এদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং তারা ভালো করতেছে। আমি বলবো না, বাজেট তো সংকট আমাদের আছেই,
তো এটা ঠিক হয়ে যাবে আমার মনে হয়, কারণ আসলে বাজেট লাগে, কারণ বর্তমানে আমাদের এটা বানাতে গেলে অনেক খরচ পড়ে। পপ মিউজিক দুনিয়ায় আবারও আলোচনায় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। মুক্তি পেয়েছে তার নতুন গান ইন দ্য ডার্ক, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। এই গানটি নিয়ে বিস্তারিত জানতে সেলেনা তুলে ধরেছেন সেই ভালোবাসা যা বাহ্যিক নয়, মানসিক, যেখানে অন্ধকারের মধ্যেও থাকে হলিউডের আসন্ন অ্যাকশন থ্রিলার খবর। জনপ্রিয় পরিচালক আর্ট কামাচো পরিচালিত সিনেমা দ্য রেকার মুক্তি পাচ্ছে আগামী 31 অক্টোবর। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। দুই 2025 সালের সবচেয়ে আলোচিত অ্যাকশন থ্রিলারগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে দ্য রেকার। টনি মিনেত্তি এক সময় মার্কিন সেনাবাহিনীর সাহসী একজন মেরিন অফিসার ছিলেন। চাকরি ছেড়ে বর্তমানে তিনি একটি ছোট গাড়ির গ্যারেজ করেন। তার ছোট ভাই ববি একদিন অপরাধ জগতের ফাঁদে জড়িয়ে পড়ে, যেখানে নেতৃত্ব দিচ্ছে ভয়ঙ্কর মাফিয়া বস দান্তে। ছোট ভাই ববিকে বাঁচাতে গিয়ে টনির পরিবারও বিপদের মুখে পড়ে। অপরাধীরা তার প্রিয়জনদের আঘাত করলে টনি আবারও জেগে ওঠেন তার পুরনো সৈনিক রূপে। একাই যুদ্ধ ঘোষণা করেন পুরো গ্যাংয়ের বিরুদ্ধে। নিজের দক্ষতা, কৌশল আর মেকানিক টুলসকে অস্ত্র বানিয়ে তিনি হয়ে ওঠেন দ্য রেকার। গল্পটি মূলত প্রতিশোধ, পরিবার ও ন্যায়বোধের লড়াইয়ের এক তীব্র থ্রিলার। যেখানে ভালোবাসা ও সহনশীলতার সীমা পরীক্ষা নেওয়া হয় জীবনের বিনিময়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন নিকো ফস্টার, টাইরিশ গিবসন, হার্ভে কাইটেল এবং মেনা সুভারি। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেয়ার। বিরতির পর হাজির হব একজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।